السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. আজকে এই কয়রা পাইগাছা উন্নয়ন ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রাজধানী ঢাকার অদূরে একেবারে প্রাকৃতিক সবুজ শ্যামলিমা নিরিবিলি নির্মল আলো বাতাস, যদিও বৈশাখে প্রচন্ড তাপদাহ আছে, তারপরেও আমি বলবো যে একটা চমৎকার প্রাকৃতিক পরিবেশে পুনর্মিলনীতে আমরা উপস্থিত হতে পেরেছি। আপনারা দেখলেন যে আমাদের এখানে পরিচয় করানো হলো কয়রায় পাইকগাছায় জন্ম নেওয়া আমাদের অত্যন্ত গর্বিত, আমরা যাদের জন্য সেই সব রাষ্ট্রের, সমাজের, বিভিন্ন প্রতিষ্ঠানের, সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং পদে অধিষ্ঠিত সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের মঞ্চে উপস্থিত আছে। সংগঠনের বড় বড় দায়িত্বশীল এগুলো উপস্থিত আছেন। নাম এই সব কয়জনের নাম বলতে গেলে যে 10 মিনিট সময় যাবে। সময় বাঁচানোর জন্য যদি আমরা এই প্রচন্ড গরমে সামনের আলোচনার দিকে যাই, আমার তো অন্তত খুব ভালো লাগছে যে কষ্ট করে এত লোকদেরকে এখানে আয়োজন করে কয়রা পাইকগাছায় যে এত বড় বড় সম্মানীয় বিদগ্ধ জনেরা এখানে আছেন, যারা সরকারের সচিবালয়ে কাজ করেন, বড় বড় ইউনিভার্সিটিতে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, বড় বড় আলেম আছেন, রাজনৈতিক এবং সাংগঠনিক বড় বড় দায়িত্ব পালন করেন এবং সামনে উপবিষ্ট আছেন যারা ঢাকায় অবস্থান করেন, কিন্তু যাদের মন, চিন্তা, ভালোবাসা, দরদ, আবেগ, উচ্ছ্বাস কয়রা পাইকগাছাকে ঘিরে তারা এখানে সবাই উপবিষ্ট আছে। আমার সম্মানিত বোনেরাও এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আবারও সকলেই প্রশান্তির সাথে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। এমনি আপনারা তো পয়লা বৈশাখ ছুটির দিন সুযোগটা নিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এমনি শারীরিক মানসিকভাবে তো ভালো আছেন সবাই, আলহামদুলিল্লাহ। কতদিন পর যে আপনারা এবং আমি সহ এখানে আমরা এইভাবে একত্রিত হতে পারলাম, ওইটা হিসাব করতে গেলে সে কতদিন দিন হিসাব করতে গেলেও হিসাব করে পারা যাবে না যে কতদিন আমরা এইভাবে নিজেরা মিলিত হতে পারিনি। এটার পেছনে অনেক কারণ ছিল। আমরা 17-18 বছরের একটা কালো যুগ আমরা পার করেছি, যে যুগে আমরা 5টা লোক একত্রিত হতে পারি। বাসা থেকে ধরে আনা হয়েছে, ড্রয়িং রুমে আপনি চা খাচ্ছেন, ধরে নিয়ে বলা হবে আপনি নাশকতা ষড়যন্ত্র করতেছেন। আপনার বুক সেলফে, বইতে, আলমারিতে কোরআন হাদিসের কিতাব নিয়ে বলা হবে আপনি জঙ্গি বই আপনার কাছে পাওয়া গেছে, নাকি বলেন? আর কয়রা বাইক ইসলামী আন্দোলন করেছেন, তার কোনো শেষ নেই। ঘরে ঘরে মামলা, জনে জনে মামলা, কোর্ট কাচারি, জেল। এখানে মনে হয় ঢাকার লোকেরা হয়তো একটু বেশি টেছে গেছেন কিনা আমি জানি না, কিন্তু যারা কয়রায় থাকতে পারেননি, মানে পেশাগত কারণে বাধ্য হয়ে আপনারা আশরাফ ভাইদের মতো লোকেরা ঢাকায় আছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দায়িত্ব পালনের প্রয়োজনে যারা বাড়ি ঘরে থেকেছেন তারা একটু বেশি মজলুম হয়েছে, নাকি বলেন? আর কয়রায় বাড়ি ঢাকায় থাকে, ও ধরতে গেলে তো খোঁজা লাগে। ঢাকা শহরে কয়রা পাইকগাছার মামলা করতে হবে, তার ওয়ারেন্ট আনতে হবে, এইখানকার থানারে তা বলতে হবে, তা খুঁজে বেড়াতে হবে, সেই সময় খুব কঠিন। কিন্তু ওখানে পাইতে সহজ। তো তবু একটু আমি চেক করে দেখি যে আমরা সামনে যারা অন্তত বসা আছেন, এই যে কালো যুগ আমরা পার করলাম, মামলা, কোর্ট কাচারি, পুলিশের হয়রানি শিকার হয়েছেন আপনারা ঢাকায় থেকেও যারা, তারা একটু হাত তোলেন তো। কত লোক? ওই যে আমার বোনেরাও বলতেছে মাশাআল্লাহ, একজন বোন পাওয়া গেছে, তোমরা পিছনে আসো, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। মামলা খেয়ে ঢাকায় আসেনি তো? না, ঢাকা এসে খাইছো? ঢাকা এসে খাইছো, আচ্ছা আলহামদুলিল্লাহ। সবাই আমরা মজলুম, আলহামদুলিল্লাহ। আমরা এসে কখনো দুঃখ প্রকাশ করি না, কি বলেন? আমরা দুঃখিত নই, বরং আল্লাহ তাআলার প্রতি আমরা সন্তুষ্ট। বিনা অপরাধে কোনো মুমিনের উপরে যদি কোনো মুসিবত বিপদ এসে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলছেন, সেই মুমিন মুমিনা যদি ধৈর্যের সাথে সে পরীক্ষার উপরে আল্লাহর কাছে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার গোনাগুলো ওই মুসিবতকালীন সময় ক্ষমা করতে থাকে।
ক্ষমা করতে থাকে আর তার আমল নামায় নীতিযুক্ত হতে থাকে। আল্লাহ নবীর এই সুসংবাদ বলে যেন আমাদের সকলের জীবনে কার্যকরী হয়। আল্লাহ আমিন। খুব গরমে বক্তব্য এখন ভালো লাগবে না, আমি দু একটা খোঁজ নেব আর দু একটা পরামর্শ। বক্তৃতা হচ্ছে তো মোটামুটি চলে প্রায়, বক্তৃতা তো আপনারাও শোনেন, আমরাও করি। বক্তৃতা আজকের বিষয় না। পুনর্মিলনীর মানে কি? আমরা ঈদের দিন যার যার ঈদগাহে নামাজ পড়েছি, কেউ কয়লায় পড়েছেন, পাইকাসে পড়েছেন, আর বড় বড় সাহেব যারা আমাদের অনেকে ঢাকায় পড়েছে। গ্রামে গেলে লোকেরা টাকা পয়সা চাবে, ঝামেলা হবে, ঢাকা ফেরত সপ্তাহ দিতে হবে, সাইকেল দাও, টাকা দাও, বাইতুল মাল দাও, বই কিনে দাও, ঝামেলা করতে অনেকে ঢাকায় থাকে ঈদের পরে যাবান। কিছু লোকের ঢাকায় ঈদ হয়েছে, আর কিছু লোক তারা বাড়ি ঈদ করছেন। এটা হলো একটা ঈদের দিন, গায়ে গায়ে ঢাকা, আনন্দ, সালাম কালাম, মুসাফা, কোলাকুলি, মুখ মিলাইছেন, খোঁজ খবর নিচ্ছেন, কুশল বিনিময় করেছেন, পারিবারিক ভালো মন্দ দুঃখ কষ্ট সব ওটা একটা মিলন হয়েছে। আজকে পুনর্মিলন, পুনরায়, পুনঃ মানে কি? আবার এগেই পুনরায় আমরা বিলুপ্ত হইলাম। তারা যারা যার যার জায়গায় করেছিলাম, অনেক কিছু দেখা হয়নি, তারা আবার একটু দেখা করার জন্য নানান ঈদগাহের লোকেরা আবার মিলিত হয়েছে। এটার অর্থ হচ্ছে পুনরায় মিলিত হওয়া। ভালো লাগছে এই কারণে, নাকি বলেন? এখন আপনারা একটু মিলতে পারছেন। তো আমি মনে করি আমাদের ঢাকায় সংগঠনের বন্ধের একটা বড় পুনর্মিলনী হলো। আমি সেখানে এই পরামর্শ দিয়েছিলাম যে এই জাতীয় প্রোগ্রামে একটা অবকাশ রাখা উচিত, সুযোগ রাখা উচিত, একটা সময় একটা ব্রেক। এটা হতে পারে আধা ঘন্টা বা 1 ঘন্টা, একে অপরে জাস্ট একটু ঘুরবেন ফিরবেন, কেমন আছেন, ভাবি বাচ্চারা কয়জন, অসুখ বিসুখ, লেখাপড়া, বেজার, চাকরি বাকরি, দুঃখ কষ্ট এলাকার, এগুলো তো শোনা জানার কোনো সুযোগ হয় না। শুধু একেবারে আসলাম আর চলে গেলাম আর ভাষণ শুনলাম, কামিং এন্ড গোয়িং বাট ডুইং নাথিং। এটার নাম পুনর্মিলনী না। পুনর্মিলনী মানে আমাকে পুনরায় মিলতে দিতে হবে। তার জন্য একটু রিল্যাক্স থাকতে হবে, ব্রেক থাকতে হবে। আছে তো আপনাদের ব্রেক সংগ্রাম আছে না? এর পরেই তো হবে। কালচারাল আছে, এই ফাঁকে আপনারা খোঁজ খবর নেবেন। বহু লোকের সাথে তো আসি দেখা হলো 15 বছর পর, তো তারা দেখেন, একটু সালাম দেন, একটু বুকি ধরাই দেন, হাতে একটু মিলান, ভাবি বাচ্চাদের খবর নেন। মনেরা যারা আসছেন আপনারা একে অপরে দেখা হলো। এই পয়সা খরচ করে দেখা করতে গেলে বহুবার রিক্সা ভাড়াতে বার্তায় দেওয়া লাগতো, তো এক ভাড়ায় চলে এসেছেন আপনি এখানে। আপনারা পরস্পর বোনেরাও একটু মিলিত হন, পরিবারের খোঁজ খবর নেন। এটাও কিন্তু ঈদ পুনর্মিলনীর একটা উদ্দেশ্য, একটা অংশ। তাতে হবে কি যে আমরা কিছু করতে না পারি, তাকে দুটো পরামর্শ দিতে পারি। দোয়ার সময় সবচেয়ে দুঃখিত, সবচেয়ে ব্যথিত, সবচেয়ে মজলুম, যার কথা শুনে আমরা অশ্রুসিক্ত হয়েছি, দোয়ার সময় তো তার কথা আল্লাহ কাছে তো বলতে পারবো, নাই যদি জানি কাকে দোয়া করবো তার। এই জন্য আমরা পরস্পরকে যেন একটু জানবার চেষ্টা করি। এটা কিন্তু পুনর্মিলনী অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ কাজ। তো আমরা আশা করি সেই উদ্দেশ্য আমরা পূরণ করবো। খুব গরম পড়ছে, আপনারা একটু ব্রেক পেলে হাঁটাহাঁটি করবেন, গাছের ছায়াটায় আছে। কারণ এখানে তো সাইডে দেখছি পাখা আছে, বলে তো পাখা নাই, সবার গায়ে তো সমান হারে বাধা যাচ্ছে না। তবুও তো এখানে একটা আব্দুল রশিদের মতো অ্যাক্টিভ লোকেরা দৌড়াদৌড়ি করে করে কালাম ভাই আসছে খুলনা থেকে ছুটে 2 দিন আগে, অনেক কষ্ট হয়েছে। আর ঢাকার লোকেরা পরিশ্রম করেছেন। আমি মোবারকবাদ জানাই যে এত দূরে বাস রিজার্ভ করে আপনারা আসছেন, শুনলাম সব কাহিনী। এটার জন্য পাইকাসার লোকেরা যে সংগ্রামী মানুষ, কষ্ট করতে পারে, বাঘের সাথে সমুদ্রের সাথে লড়াই করে, হ্যাঁ, আপনারা জীবন সংগ্রামে পানির সাথে ভাঙনের সাথে লড়াই করা মানুষ ঢাকায় এসে বাসে নিচে আসা, কিন্তু সেই তুলনায় খুব কমই লড়াই, কমই সংগ্রাম। তো আপনারা কষ্ট করে আছেন, তাই আমার কাছে খুব ভালো লাগে। আমরা ডুমুরি আবদুল্লাহদের বাড়ি, আপনাদের মতো অত কঠিন সংগ্রাম বেঁচে থাকার জন্য অন্তত প্রকৃতির সাথে করা লাগে। অন্য সংগ্রাম তো আমাদের আছে, সেই জন্য আমার খুব ভালো লাগছে যে আপনারা এই ঢাকা ইউনাইটেড আছেন, উন্নয়ন ফোরামের নামে সংগঠিত আছেন, এবং নানান ধরনের একটু এসে আসার কথা শুনছিলাম ওখানকার মানে মেজর জনজীবনে বিরাজমান সমস্যাগুলো, উপকূলীয় জেলা হওয়ার কারণে সেখানে ভাঙন, সেখানে বন্যা, মানুষের দারিদ্র, নানান ইস্যুতে একটা পরিকল্পনা নিয়ে এই ফোরাম সামনে আগাচ্ছে। এগুলো আমাদের ভাবনা চিন্তা দরকার। সময়ের চাহিদা পূরণ করে আল্লাহ তাআলা যে মাতৃভূমি, যেখানে আমার জন্ম, সেই এলাকার প্রতি আমাদের যে কমিটমেন্ট, আমাদের দায়বদ্ধতা, আমরা যেখানেই যত বড়ই হই, আমার এলাকায় যদি আমি ভালো থাকতে পারি, এলাকার মানুষের একটু সুখের খবর, স্বাচ্ছন্দ্যের খবর
বিষণ্ণ মুখে একটু হাসি যদি আমরা দেখতে পাই, শুনতে পাই, সেটা কিন্তু আমি বড় জায়গায় থেকে আমার একটা তৃপ্তি। সেই জন্যই আপনাদের এই আয়োজন এবং এই ধরনের পরিকল্পনা উদ্যোগ নিশ্চয়ই গতিশীল হবে। এবং উন্নয়ন ফোরামের যতগুলো কাজ আছে আমি দুইটা কথা পরে বলবো, কিন্তু এইগুলো হচ্ছে অন্যতম একটা কাজ যেটা আপনারা এখানে বসে করেছে। আর একটু খবর নেবো যে পয়রা যাদের বাড়ি তারা একটু হাত তোলে। কি বলবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, না ইল্লা লিল্লাহ, কোনটা পড়বো ভালো করে তোলেন তো। পাইকাসা পরে কোনটা পড়ছে পরে পড়ি। এখন পয়রা আবার একটু তোলেন, আমি একটু আইডিয়া করে নিই। বোনেরা তুলেছেন হাত, মাশাআল্লাহ। আচ্ছা দেখি নামান আলম ভাই কত উনি সব জায়গায় ও পাইকাসাও শুয়ে থাকে, পয়রাও শুয়ে থাকে। আসল ঠিকানা হলো ভুল না। এখন পাইকাসা হাত তোলেন, বোনেরা তোলেন, ভাইয়েরাও তোলেন। সব জায়গায় বলতে ভুলে যাবে, একা ডাউন একা ডাউন একা তোলেন। আমি এখানে একটা জিনিস দেখলাম যে গুড়ায় সংখ্যা বেশি হওয়ার জন্য বাইক গাছা অ্যাক্টিভ, আর কয়রা শুধু বলে যাচ্ছে যে কয়রা বেশি। আমি বললাম না উভয়ের ইজ্জত আল্লাহ রক্ষা করুন, বললাম না, কারণ গুণাটা সম্মানজনক হবে না। আইডিয়া আমি বলবেন বুঝে নেন, ঠিক আছে। আমি আলাদা কিছু কমেন্ট মানুষ একটু চাকরি করে টাকা শহরে চাকরির ক্ষেত্রে। তোমার বাড়ি কয়রায়? এই ওর কথাটা সবাই শুনতে পারেন, ওর মাইকে দিলে ভালো হইতো। ও বলতেছে যে কয়রার মানুষ ঢাকায় বেশি চাকরি করে, আর পাইকাসার লোকেরা বেশি অবহেলিত। এটা তার একটা দুঃখ। কয়রার লোক বেশি চাকরি করার কি কোনো অসুবিধা? আলহামদুলিল্লাহ বলছে। আর বলছে যে পাইকাসার যে দুঃখ কষ্ট তাদের কয়রার লোকেরা খেয়াল রাখে, এইটা বললে তো হইল। এই কথাই সারা পাওয়া গেছে, বেশি বোঝা যায় এই জায়গাটায় সমস্যা আছে। হ্যাঁ, আর এক কথা কইলো কয়রা কইলো যে কয়রা লোকটা চাকরির জন্য নাকি লোক খুঁজে বেড়াচ্ছে। আপনারা যোগাযোগ রাখেন, আপনারা সুফল পাবেন। এই ধরনের মিলন মেলা না হলে কিন্তু এসব অবস্থা কিন্তু অনুমান করা যায় না, ঠিক আছে। নেক্সট আমি আরেকটু হাত তুলতে বলবো, ছাত্র জীবনে যারা ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিলেন হাত তোলেন। বোনেরাও তুলবেন যারা ছাত্রী সংস্থা করেছেন। ছাত্র জীবনে ইসলামী আন্দোলনের দাওয়াত পেয়ে যারা সংগঠন মুক্ত ছিলেন তাদের একটু আমি দেখি। সবাই নেই, তবে উল্লেখযোগ্য সংখ্যক আছেন আলহামদুলিল্লাহ। পিছনে আছে জায়গাতে কোনো দিকে নেই। পান খাওয়ার দ্বারা আদত লাগলো আমি করি এত মহব্বত। হইল ছাত্র জীবন করেছি, ছাত্র জীবনে থাকলে হইল। আচ্ছা হাত তামান। এই সংখ্যা যদি এখানে বেশি, কম বোঝার জন্য যারা ছাত্র জীবনে দাওয়াত পাননি, পরবর্তীকালে ইসলামী আন্দোলনে যুক্ত হয়েছেন, জামাতে এসেছেন, কর্মী হয়েছেন, সমর্থক হয়েছেন, গ্রহণ, তারা একটু ভাগ করে। ছাত্র জীবনের সুযোগ পানি পরে এসছেন, কিন্তু আমার বোনেরা অনেকে আছে, ভাইরা বেশ আছে, যাক আলহামদুলিল্লাহ, এটা ভালো। আমি একদিক থেকে ছাত্র জীবনের দাওয়াত না পেয়ে কর্মজীবনে বা পারিবারিক জীবনে এসে যারা ইসলামী আন্দোলনে আসে, আমি তাদেরকে একটু বেশি গুরুত্বপূর্ণ মনে করি। তাদের মান, তাদের ইমানি পরীক্ষা, তাদের নিয়তের দৃঢ়তা, আল্লাহ তাআলা এবং আন্দোলনের প্রতি তার যে আকাঙ্ক্ষা, আগ্রহকে কম্পারেটিভলি আমার কাছে একটু বেশি মূল্যবান মনে হয়। ছাত্র জীবনের দাওয়াত পেলে তো ইসলাম বুঝতে, সংগঠন শিখতে বেশি কষ্ট করা লাগেনি। জোয়ারে আমরা ঢুকে গেছি, কিন্তু যারা কোনো জোয়ারের দেখা অনেক ভাটার মধ্যে উল্টো পড়াশোনার মধ্যে সাতরাতি হয়েছে, তারা যে খুলে আইসে দেয়, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তাদের প্রতি স্পেশালি মোবারকবাদ জানালাম আলহামদুলিল্লাহ। নেক্সট হচ্ছে যে ঢাকায় থাকেন কিন্তু কোনো চাকরি, কোনো ব্যবসা, কোনো পেশার সাথে একদম যুক্ত হতে পারেন, একেবারে বেকার, তারা হাত তোলেন। কোন চাকরি, কোন পেশায় ঢুকতে পারেননি, ঢাকায় থাকেন, আপনাকে নাম কাটলে ওই যে আমার আপা 1 2 3 আপা অর্ধেক তুলছেন কেন? পুরো তোলেন, রসিদে দেখতে হবে তো, চাকরি ও দেবে সব। হাত তোলেন। এই যেখানে অনেক আপার হাত তুলেছেন, বেকার আপারা যারা আছেন, দেখো তুমি একটু দেখো, বাচ্চা হাত তুলেছে, ও তো বেকার, বেকার, কোনো কাজ নাই। আলহামদুলিল্লাহ, এদিকে বেকার কেউ নেই, সব মাতুব্বার নেতা, তো আমাদের কেউ বেকার নেই।
ফোরাম কিন্তু এটা একটু খেয়াল করতে হবে যদি সব জায়গায় আছে, আমাদের এলাকায় সব জেলায় আছে, কিন্তু এইসব প্রতিষ্ঠান করার উদ্দেশ্যের মধ্যে এটা একটা অন্যতম কাজ। আল্লাহ তাআলা আপনাদের হালাল রিজিকের একটা অবলম্বন যেন তাড়াতাড়ি করে দেন, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি আপনাদের জন্য। আপনারা পেরেশান হবেন না। একটা সংগঠনের মধ্যে যেহেতু আমরা নিবন্ধিত হয়ে গেলাম, লিস্টেড হয়ে গেলাম, এটা তালিকা আপনাদের কাছে থাকবে। এই আমাদের নামের ব্যবস্থা করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে, একটু যোগাযোগ থাকবে, ফোন নাম্বারটা দেবেন। আপনারা ফোরামের কাছে কোনো কাজের স্কোপ থাকলে এই যে আমাদের ভাইরা আছেন জানাবেন, ওরা যেখানে যে উপযুক্ত ফিট হয় তাকে কল করে এখানে একটু আনবার চেষ্টা করে। এটা আমাদের এই ফোরামের একটা কাজ, এটা আপনারা চেষ্টা করবেন। আর একটা হচ্ছে যে এই ছাত্র জীবনে যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, তারা একটু হাত তোলেন। মাশাআল্লাহ, এটাই তো দেখছি বেশি। আবারও মাদ্রাসায় পড়েছেন দেখছি অনেক এদিকে 4, 7, 8, 9, 10 জন আছেন আবার মাদ্রাসায় পড়া। ভাইরা তো বেশি দেখা যায়। হাত নামা। কলেজ বিশ্ববিদ্যালয় আগের চেয়ে একটু কম আছে, কিন্তু মাদ্রাসা একটু বেশি মনে হয় না কি? আসলে মাদ্রাসা একটু বেশি। হ্যাঁ, বক্তৃতা না, এই তো বক্তৃতা আমার আর কোনো বক্তৃতা নেই। সারা জীবন বক্তৃতা তো কম করলাম না, অত বক্তৃতা শোনা দরকার নেই। এই কাউ তো বক্তৃতা হয় না, নাকি বল? আমার বসতে হবে না, আমি একটু নায়ক দিচ্ছি। তো মাদ্রাসার যারা শিক্ষিত আছেন, এটা আলহামদুলিল্লাহ, এটা বিরাট ব্যাপার। আর কলেজ বিশ্ববিদ্যালয় তাদের জীবন, তাদের দায়িত্ব একটু ভিন্ন ধরনের। আপনারা সবাই আমরা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি, আমরা সেখানে থেকে যেন আমরা আমাদের দায়িত্বটা পালন করতে পারি, এটা আমরা সবাই যেন একটু খেয়াল রাখি। এখন ঢাকায় অবস্থানরত ভাইদের নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার লোকেরা ঢাকায় থাকে, তো তারা এইসব কমিটি করে। এই চট্টগ্রাম সমিতি, ফেনী সমিতি, রাজশাহী সমিতি, পঞ্চগড় সমিতি, দেখবেন বিভিন্ন সাইনবোর্ড আছে না, তারা নাম এক একটা দেয়। সব জেলার লোকেরা ঢাকায় কিন্তু ইউনাইটেড থাকতে চায়। অনেক জায়গায় একাধিক কমিটি হয়েছে, ওই নিজেদের মধ্যে রাজনীতির কারণে হোক, ছাত্রের দ্বন্দ্বে হোক, নেতৃত্বের লড়াই হোক, ভাবে 2 কমিটি 3 কমিটি হয়েছে। তো ঢাকায় অবস্থানরত ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, তাদের এরকম সংগঠিত হওয়ার ফোরাম, ক্লাব, কমিটি, সমিতি, যে নামেই হোক, এইটা করার একটা উদ্দেশ্য থাকে। যারা ইসলামী আন্দোলন করে না, জাগতিক বৈষয়িক ব্যবসা বাণিজ্য, চাকরি, আরাম আয়েশ, খাওয়া দাওয়া, ফুর্তি করা, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, আনন্দ ফুর্তি করো, ঢাকায় থাকি, বড় বড় চাকরি করি, মাস গেলে লাখ টাকা আসে, বহুদিন পর আমরা একটু ক্লাবে যাবো, মোস্কর্ম, গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আয় উপার্জন, ধান্দাবাজির প্ল্যান পরিকল্পনা করি। এই কারণেও বহু লোক ঢাকায় সংগঠিত থাক। কথা বলে আসছে, তারা ইসলামী আন্দোলনের বাইরে লোক কথা বলে। কিন্তু আমরা যারা আন্দোলন করি, আমরা কেন এই সমস্ত কমিটি করব? যার মধ্যে থাকলেই তো হবে। জামাত ইসলামী তো করি, শিবির তো করি, আরেকটা কমিটি কেন, আরেকটা উন্নয়ন ফোরাম কেন? এটা প্রধান 2 কাজ, এটা আমাদের সবাই মনে রাখতে হবে। খুলনা যে ঢাকাস্থ একটা ক্লাব আছে, ওদের যে জাহাজের বড় পুনর্মিলনী হলো, আমি ওখানে 2টা কথা বলেছিলাম, সেটা আমি এখানে আরেকটু রিপিট করি। সেটা হচ্ছে, প্রথম কাজ হলো ঢাকায় যারা আপনারা থাকবেন, তাদের নিজেদের মধ্যে সম্পর্কের বন্ধন, যেটাকে কেন্দ্র করে মাঝে মাঝে মিটিং সিটিং এ মিলিত হওয়া, সুবিধা অসুবিধা, ভালো মন্দ পরস্পরকে জানা, তার বিপদে ছুটে গেলাম, আমার বিপদে কাউকে একটু পাশে ডাকলাম, একে অপরকে জানাজানি করা। এই যে মানে কি বলে, সংঘবদ্ধ জীবনের যে উপকারিতা, দিনের কারণে আমরা যে একটা পরিবার হয়ে গেছি, আমরা একটা ভাই হয়েছি। এই যে আবুল কালাম আজাদ ভাই বক্তব্যের মধ্যে একটা আয়াত করেছেন না, যে আল্লাহ দিনের কারণে এই সম্পর্কটা আমাদেরকে তৈরি করে দিয়েছে। এখানে আসার আগে আমরা একে অপরকে চিনতাম না, জানতাম না, কেউ রক্তের সম্পর্ক না, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বোন,
এই রক্তের সূত্রে কিন্তু আমরা একত্রিত হয় না, একে অপরে আমরা অপরিচিত দুশ্মন ছিলাম। এটা আল্লাহ কোরআনে এই সম্পর্কের পরিচয় দিতে গিয়ে বলছেন, فكنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। তোমরা একে অপরের শত্রু ছিলে, চিনতে না পরস্পর। فألف بين قلوبكم, আমি তোমাদের তলবগুলোকে জুড়ে দিয়েছি। দিল, অন্তর, হাড়, বাইনা একে অপর, ইচ্ছাদার একের সাথে অপরকে আল্লাহ নিজে বলতেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি দিল সমূহকে, কলব সমূহকে, হৃদয় সমূহকে আমি জুড়ে দিয়েছি। এতে লাভ কি হয়েছে আল্লাহ নিজেই বলছেন, জুড়ে দেওয়াতে কি লাভ হয়েছে? ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ান, সেই নিয়ামতের কারণে তোমরা সবাই ভাই বোন হয়ে গেছে, সব ভাই। এমন ভাই, আদর্শ বিরোধী আপন ভাই অসুস্থ হলে খবর নেওয়ার টাইম থাকে না। দিনী ভাইয়ের জ্বর হয়েছে শুনলে কিন্তু আপেল কিনে নিয়ে তার বিছানা করতে হবে। রক্তের বন্ধনের চেয়ে দিনের বন্ধন সবচেয়ে মজবুত, আদর্শের বন্ধন মজবুত। ঢাকায় থেকে এই উন্নয়ন ফোরাম করার দুই উদ্দেশ্যে, প্রধান উদ্দেশ্য যে আমরা একে অপরে ইসলামী আন্দোলনের আল্লাহর জুড়ে দেওয়ার সম্পর্কে ভাই হয়ে গেছি, বোন ভাই। আমরা পরস্পর মোমেনা পরস্পরের সুবিধা অসুবিধা ভালো মন্দ আমরা কুশল বিনিময় করবো, খোঁজ খবর। হ্যাঁ, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে যেখানে আমি জন্মেছি, পিতা মাতার ঠিকানা আমার ঠিকানা, যেখানে যে মাটিতে আমি ধুলোবালি মিশে খেলা করেছি, আমার শিশুকাল, আমার কৈশোর, আমার যৌবন, যেখানে আমার কেটেছে, যেখানকার মাটি মানুষের সাথে আমার সম্পর্ক ছিল, সেখানকার ইসলামী আন্দোলন কি করে মজবুত হইতে পারে ঢাকায় বসে সেই চিন্তা ভাবনা করা। কথাটা আমি বুঝাতে পেরেছি? এটা 2 নম্বর। মনোযোগ ক্ষুদা একদম একটু গরমে না ক্ষুদা কোন কারণে আনমাইন্ডফুল হয়ে গেছে। কয়টা উদ্দেশ্য বলেছিলাম? 2টা। মাঝে মাঝে একটু ক্লাসের মতো প্রশ্ন করি যাতে বোঝা যায় মনোযোগ আছে। কয়টা উদ্দেশ্য বলেছি? 1 নম্বর বলা হয়ে গেছে। কিন্তু 1 নম্বর কি? ঢাকায় আমরা যারা থাকি তারা যেন মিলেমিশে পরস্পর সুখ দুঃখ ভাগ করে নিয়ে বিপদে আপদে আমরা যেন পাশে থাকতে পারি। দ্বিতীয় কি বলেছি? যেখানে আমি জন্মেছি সেই মাটির ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার জন্য ঢাকায় বসে আমার যোগ্যতা, আমার মেধা, আমার ক্যারিয়ার, আমার প্রতিভা, আমার অর্থবিত্ত, আমার বিত্ত বৈভব, আমার সম্মান, আমার মর্যাদা যা আমার আল্লাহ আমাকে দিয়েছেন ঢাকায়, ওটাকে কিভাবে কাজে লাগিয়ে মাটিতে আন্দোলনের ঘাঁটি রাখতে পারি, ওটা আমার দ্বিতীয়। আমি শুধু এইটা নিয়ে এখানে বলছি হামবড় আমি করবো, আমি ঘন হয়ে গেছি। আর আমার এলাকায় কোনো ইউনিট নাই, আমার গ্রামে কোনো রূপন নাই, টাকার অভাবে শিবির বই কিনতে পারে না, একটা সাইকেলের অভাবে কাজের ক্ষতি হয়ে যাচ্ছে, চিকিৎসার জন্য ঢাকায় এসে হাসপাতালে রুগী নিয়ে এসে থাকার জায়গা নাই। আমি খুব আরামে ঢাকায় আছি। ফলে দ্বিতীয় দায়িত্ব হলো কয়রা পাইকার সংগঠন কি করে মজবুত হবে। যার যদি তৌফিক থাকে আমি বই কিনে দেবো, এই নাও সিমেন্ট, তোমার 200 সেট স্বাধী সিলেবাস, কোনটি সিলেবাস, এই যেরকম সিলেবাস সদস্যপতি দাও, দিয়ে দাও, 2 লাখ 5 লাখ টাকার বই জোগাড় করে দিয়ে দেবেন। একটা ইউনিয়ন একটা বাইসাইকেল কিনে দেন, তৌফিক থেকে 5টা মোটরসাইকেল কিনে দেন। ঢাকায় যারা আসবে আপনারা মিলে জায়গা বানান, যে ঢাকার থেকে লোকেরা যখন চাকরি খোঁজে আছে, ইউনিভার্সিটি কলেজে ভর্তি হতে আছে, থাকার জায়গা থাকে না, একবেলা হোটেলে খেতে হয়, একটা অফিস নেন, বলে ওখানেই থাকবেন ফ্লোরে বিছানা দিয়ে, তাদের জন্য একটা বাজেট করেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সাহায্য করবেন, হাসপাতালে ভর্তিতে সাহায্য করবেন, চিকিৎসা করে রোগীর কাছে যাবেন, যা পারেন। আমি তো মনে করি এই যে এখানে বললেন যে কয়লার লোকেরা ভালো বড় বড় চাকরি করে, পাইকাসা বড় বড় চাকরি আছে, পাইকাসা লোকেরা দুঃখ করে কয়লার কথা বলছে, কিন্তু কয়লার লোকের সুযোগ দিলে ওরাও বলতে পারবে না পাইকাসার বড় বড় লোক আছে কিনা বলেন। সব মিলে আপনাদের যে রিসোর্স, আপনাদের যে এফোর্ট, এইটাকে কয়রা বাইক গাছা থেকে যারা ঢাকায় আসবে ছাত্র শিবিরের
বই কেনা, বাইতুল মাল, সংগঠন মজবুত, যানবাহন, অল কাইন্ডস অফ লজিস্টিক সাপোর্ট। ঢাকায় থাকতে হবে, ঈদ আসছে বাড়ি যাবো, এতে ছুটি পেলাম বাড়ি চলে যাবো, ইলেকশন আসছে চলো যাই 2 দিন বাস থেকে, চলো গ্রামে যাই কাজ করি। বাড়ি গেছেন 2 দিন থাকবেন শুধু মা বাবার বউ বাচ্চা নিয়ে, কারোর খবর পেলেন একা একা চুপি চুপি খেয়ে এতে আরাম আয়েস করে নিজের মসজিদে নামাজ পড়ে চলে আসতেন ঢাকায়। আপনি ওখানে যাওয়ার সময় জেলা আমিরকে বলে যান, উপজেলা আমিরকে বলেন যে আমি অমুক তারিখে আসছি, 2 দিন আমাকে একটু কাজে লাগাও। আপনি একটা ইউনিয়নের 9টা ওয়ার্ড আছে, আপনার মতো শিক্ষিত একজন বুদ্ধিজীবী জ্ঞানী মাস্টার ডিগ্রি হোল্ডার চাকরিজীবী শোনে যেন আমার গ্রামের আব্দুল রহিম ঢাকায় থাকে, ও আইসে। আপনি 5টা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, শিবির কর্মীদের মাথায় একটু হাত বোলাই দেন, গরিব দুঃখী আমাদের কর্মীর বাড়ির পাশে গিয়ে একটু কিছু ধাবা দিয়ে কথা বলেন, বাবাকে কিছুই জানার দরকার নেই, কিন্তু আপনি বাড়িতে গিয়ে যে ওর কাছে মাথায় একটু বসছেন, এটা তাকে ইন্সপায়ার করবে, অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে, সত্যি ভাবে যে না ওরা ঢাকায় থেকে আমাকে ভুলে যায়নি। আমি কথাটা বোঝাতে পারছি কিনা? এই জন্য যারা বাড়িতে যাবেন ইউনিয়ন আমিরকে, থানা আমিরকে নোটিশ করবেন, আমাকে কাজে লাগাও। মরহুম শামসুর রহমান সাহেব নায়েব আমির রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলার একজন নিবেদিত দায়ী ছিলেন। ঢাকা থেকে যখনই উনি খুলনা যেতেন আগে আমাদেরকে ফোন করতেন। ওনার বাড়ি ছিল আলতা, বললেন আছে তো, খেয়াল আছে আপনাদের, মানে আমি অমুক অমুক তারিখে আসতেছি, আমাকে কাজে লাগাও। আমরা যদি কিছু প্রোগ্রাম দিতে না পারতাম, খুলনায় পৌঁছে উনি ফোন করতেন, রেগে যেতেন, আমি 2 দিন বাড়ি আছি, তোমরা আমার কোনো খোঁজ নাও না, আমি দাওয়াতি কাজ করতে চাই, কোন ওয়ার্ডে যাবো? লোক দিয়ে তাই যেতে হতো, হাঁটতে পারেন না, লাঠি লাগে, লোক দিয়ে একটা ওলাকে দাওয়াত করছে। আমি কথাটা বুঝতে পেরেছি কিনা? তো কেন আপনি এই কমিটি করবেন? কেন এই লাখ লাখ টাকা খরচ করে এখানে খাওয়া দাওয়া করবেন? এর একটা উদ্দেশ্য থাকতে হবে না? সেই জন্য আমি মনে করি কথা লম্বা করবো না, ক্ষুধা লাগছে, আর ওদিকে রোদ, সমস্যা নেই, সমস্যা আছে। আপনারা কইছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ক্ষুধা লাগলে চাঁদেও রুটি মনে হয়। বক্তৃতা লম্বা করবো না, আমি শর্ট করি। 2টা কাজ, ঢাকায় আপনারা ইউনাইটেড থাকবেন, পরস্পর ভালো থাকবেন, পরস্পর আয় উপার্জন, দেখা শোনা, ভালো মন্দ পান, পরস্পরকে দোয়া করবেন। আর খুলনা 6 আসনের একেবারে ইমিডিয়েট প্রবলেম হয়ে গেছে নির্বাচন সামনে, ডিসেম্বরে যদি ইলেকশন হয়, আপনি 6 মাসও কিন্তু সময় পাচ্ছেন না। শিডিউল ঘোষণা হতে পারে, ফোরামটা স্থায়ী, ইলেকশনের পরেও কিন্তু ফোরাম থাকবে, তখন অনেক কাজ আমরা করতে পারবো, নাকি বলেন? এই খাল কাটবো, মাটি কাটবো, বাঁধ দেবো, বোর্ডার ঠিক করবো, এরকম করা যাবে পরেও। এর আগে যা পারেন করেন, কিন্তু এখন ইলেকশন হচ্ছে আমাদের ফার্স্ট এজেন্ডা। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা যদি ওখানে আমাদেরকে আবার বিজয় দেন, অনেক দুঃখ কষ্ট দূর করে আল্লাহ তাআলা আপনাদেরকে আরো ইজ্জতের মধ্যে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আছেন আমরা আন্দোলনের রাজনীতির যে জায়গায়, একটা কালো যুগ থেকে আমাদেরকে যে পাটাতনের উপরে আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন, এইটার উপরে ভিত্তি করে নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন আমাদের প্রিয় জামাত ডক্টর শফিকুর রহমান ডাক দিয়েছেন, সেই ডাকে সাড়া দিয়ে আগামী নির্বাচনে কি করে খুলনা 6 থেকে আমরা বিজয়ী হব, সেই স্বপ্নেই এখন আমাদের বিবর্তিত। কাজে, চলনে, অফিসে থাকবো, কিন্তু আমার ভাষায় থাকবে ইলেকশন। যার যে ইউনিয়নের বাড়ি, আমি তো আমার এলাকার লোকদেরকে ওটা বলেছি, থাকে কার ইউনিয়নের বাড়ি, তুমি তোমার ইউনিয়নে ভাবো। মহারাষ্ট্র ইউনিয়নে কয়টা লোক ঢাকায় থাকেন? তারা মেলেন জিজ্ঞেস আমার ইউনিয়নের কি সমস্যা, তাহলে আমরা কয়জন ইউনিয়ন যত সাইকেল কিনে দিই, 50,000 টাকার বই কিনে দিই, 2টো অভাবী গরিব আছে লজিং দিয়ে দিই। যার যার ইউনিয়ন নিয়ে ভাবেন। ঢাকায় যদি এমন অবস্থা যে না 15 ইউনিয়নের লোকই বা 5টি ইউনিয়নের কোনো লোক ঢাকায় নাই, তোমরা থানা আমির বলতে পারবে, ফোরামকে বলবে, তারা বললো সেই ইউনিয়নে সেভাবে সাহায্য করবে। যার ইউনিয়নে যার বাড়ি, যার গ্রামে যার বাড়ি, তার সাথে সেই ইউনিয়ন আমিরের কানেকশন থাকবে, ওয়ার্ড সভাপতির ফোন নাম্বার থাকবে। এই বেলাল, তুমি ওয়ার্ড সভাপতি নাকি শুনছি? আমি আব্দুল রহিম বলছি, আমি করিম বলছি, আমি তো অমুক জায়গায় বড় চাকরি করি, তোমার সমস্যা হলে আমাকে তুমি বলো। ভাই, এরকম একটা ফোন যদি একটা ইউনিট সভাপতি পায়, খুশিতে কাটতে দেবে। আমার কথা বুঝাতে পারছি কিনা? আমি টের পাই যে 10 বছর আগে চিনি না, বড় পদের একটা চাকরির লোক, আমি অমুক গ্রামের একটা ইউনিট সভাপতি, আমার উনি ফোন করছে। এই নাম্বার গুলো আপনারা নিয়ে নেন। আপনার যে গ্রাম, ওই গ্রামের ইউনিট সভাপতি কে, ওয়ার্ড সভাপতি কে, মহিলা সেক্রেটারি কে, কি সমস্যা আছে, আপনি সপ্তাহের মধ্যে একদিন যদি ফোন করেন,
দেখবেন ওখানকার সংগঠন রাইজ করবে, উঠে যাবে, জাগ্রত হবে। এমনি তো আল্লাহ তাআলা কয়রা পাইকাসার মাটিকে ইসলামী আন্দোলনের উর্বর ভূমি করে। চাষিরা যদি এখন একটু ভালো করে লাঙলের মুঠি চেপে ধরতে পারে, আগাছা নিরাতে পারে, চাষ দিতে পারে, ইনশাআল্লাহ সবুজ ফসলে আমাদের মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? ইনশাআল্লাহ। বক্তৃতা বেশি করা উচিত না, বেশি করলে বিরক্ত হয়। যে ওয়াজ খাল পড়ায় কয় ওয়াজ শুনেছি, খাল পড়ার সাথে ভুলে গেছি। নদী খাল নাই, রাস্তাঘাট ব্রিজ কালভার সব হয়ে গেছে। আমার এইটুকু ওয়াজ যেন না ভুলে যান, মনে থাকবে ইনশাআল্লাহ। আর আমি সবার জন্য দোয়া করি, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আল্লাহ তাআলা দিনের আন্দোলনের কল্যাণে বরকতের জন্য যা আমাকে আল্লাহ অন্তরে এনে দিয়েছেন, আমি যা আমাকে বলিয়েছেন আল্লাহ দেওয়া ইচ্ছা নিয়ে সেই কথাই আমি বলছি। আল্লাহ তাআলা আমাদের নিজেদেরকে এবং আপনাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।